সবার জন্য অপেক্ষা করতে গেলে আবার দেরি হয়ে যাবে। আচ্ছা, আজকে আমরা লসেস ইনস্ট্যান্স যেটা সেটার ভিতরে ইলাস্টিক শর্টনিং এর প্রবলেম অ্যানালাইসিস করব। হ্যাঁ, কিভাবে ইলাস্টিক শর্টনিং এর ক্ষেত্রে যে লসটা সেটা ক্যালকুলেট করা যায় সেটা আজকে আমরা শিখবো। আমার কথা শোনা যাচ্ছে তো না? তোমরা সবাই মিউট করে রেখো। আচ্ছা, ঠিক আছে। ইলাস্টিক শর্টনিং এর ব্যাপারটা তো আমরা এমনিতে বুঝি যে কংক্রিট শর্টেন হয়ে যায় কাস্ট করার পরে, তখন দেখা যায় সে সে যদি একটু শর্টেন হয়ে যায়, অর্থাৎ এরকম হয়ে যায়, তাহলে সে দুই সাইড দিয়ে একটু চাপ দিবে। হ্যাঁ, তখন দেখা যাবে আমরা যে প্রিস্টেস ফোর্সে পুল করতেছিলাম এদিক দিয়ে একটা লস চলে আসবে, তাই না? একটা লস চলে আসবে। ওই লসটা আমাদের ট্র্যাক করতে হবে, তার আগে আমাদের এই লসটা ইভ্যালুয়েট করতে হবে। হ্যাঁ, যে এই লসের মাত্রা কত। আচ্ছা, এবার আমরা চিন্তা করি, প্রথমে আমরা চিন্তা করি যে আমাদের একদম সিম্পল একটা প্রিস্টেস মেম্বার ধরলাম যে ওর যে সিজি, হ্যাঁ, যে সিজি কংক্রিটের যে সিজি ওর মধ্যে দিয়ে রডটাকে আমি এক্সটেন্ড করছি, এটা আমরা ধরে নেই। এখন ইলাস্টিক শর্টনিং এর কারণে যদি আমরা এটাকে যদি এটা আমরা ইয়ার জন্য করি, ফার্স্টে আমরা প্রি টেনশনিং এর জন্য করি। হ্যাঁ, ফার্স্টেই আমরা প্রি টেনশনিং এর জন্য করতেছি। দেখো, যেহেতু প্রি টেনশনিং আমরা টেনশন দিয়ে তারপরে কংক্রিটটা কাজ করাবো। এখন এই কংক্রিটটা ঠিক কতটুকু শর্টেন হবে, মনে করো সে দুই দিক থেকে কিছু একটা পরিমাণ সে ছোট হয়ে আসবে, ঠিক আছে? তার মানে এরকম একটা শেপ চলে আসবে তার, ঠিক আছে? তো যতটুকু শর্টেন হচ্ছে ওটাকে আমরা যদি ডেল্টা বলি, ওর ডিফরমেশনটা যদি ডেল্টা হয়, আমরা নর্মালি জানি যে এই ডিফরমেশনটাকে আমরা এভাবে লিখতে পারি, এফসি ডিভাইডেড বাই ই সি, কংক্রিটের স্ট্রেস ডিভাইডেড বাই ওর মডুলাস অফ ইলাস্টিসিটি। যেহেতু আমরা জানি যে স্ট্রেস বাই স্ট্রেন কি, স্ট্রেস বাই স্ট্রেন হচ্ছে কি মডুলাস অফ ইলাস্টিসিটি না, ই। তাহলে স্ট্রেন সমান সমান কি হবে, স্ট্রেস বাই ই। এটা তো খুব সিম্পল কংক্রিটের ক্ষেত্রে। আচ্ছা, এবার ইলাস্টিক শর্টনিং যেটা ইএক্স, এটা কিন্তু আমাদের স্টিলে হচ্ছে। হ্যাঁ, মানে এই ফোর্সটাও কিন্তু অ্যাপ্লাই হচ্ছিল স্টিলে, আর ফোর্সের যে রিডাকশনটা বা লসটা এটাও কিন্তু স্টিলে। আমরা এটাকে নাম দিচ্ছি ডেল্টা এফ এস। হ্যাঁ, যে স্টিলে কতটুকু প্রিস্ট্রেস লস হচ্ছে, মানে আমরা একটা অ্যাপ্লাই করতেছি একটা নির্দিষ্ট পরিমাণ প্রিস্ট্রেস, কিন্তু কিছুটা লস হয়ে যাচ্ছে ইলাস্টিক শর্টনিং এর কারণে। এই ডেল্টা এফ এস যেটা, এই ডেল্টা এফ এস এটাকে আমরা যদি ইভ্যালুয়েট করতে চাই, হুম, সেক্ষেত্রে আমাদের যেটা চিন্তা করতে হবে, আহ, এটা কি কংক্রিটের ডিফরমেশন ছিল না, ডেল্টা সি, আর স্টিলটাও কি সেম পরিমাণ ডিফর্ম হয়ে যাবে না? তাহলে ওর ডিফরমেশন যদি ডেল্টা এস হয়, আমাদের প্রশ্ন অনুসারে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমাদের ডেল্টা এস শুড বি ইকুয়াল টু ডেল্টা সি, যেহেতু এই দুইটা ইন্টিগ্রেটেড মেটেরিয়াল, তাই না? এটা তো এমন হবে না যে কংক্রিটটা স্লিপ খেয়ে যাচ্ছে আর রডটা ওর জায়গাতেই বসে আছে, না, দুইটা একসাথে লাগানো আছে দেখে ও যে পরিমাণ ডিফর্ম হবে ও ঠিক একই পরিমাণ ডিফর্ম হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি আহ, ওই তোমার হচ্ছে গিয়ে শর্টনিং এর কারণে যে পরিমাণ স্ট্রেসটা ডেভেলপ করতেছে সেটা জানতে চাই, তার জন্য কি স্টিলের ই এর সাথে যদি স্টিলের ডিফরমেশন গুণ করে দিই, তাহলেই হবে না? একই ফর্মুলা, হ্যাঁ, স্ট্রেস সমান সমান হবে মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু ডিফরমেশন। আচ্ছা, এখন যেহেতু এই দুটো সমান, এখানে কি ডেল্টা সি লেখা যায় অবভিয়াসলি, যেহেতু একই পরিমাণ ডিফরমেশন দুটোতে হচ্ছে, তো ডেল্টা এস আর ডেল্টা সি সমান, এই জন্য ডেল্টা সি লেখা যাচ্ছে। এবার ইএস ইনটু
ডেল্টা সি এর ভ্যালু হচ্ছে এফ সি বাই তোমার ই সি। ঠিক আছে, এফ সি বাই ই সি। আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে একটু মডিফাই করে ফেলি এটাকে। স্ট্রেস সমান সমান কি ফোর্স বাই এরিয়া না? কংক্রিটের এরিয়া ফোর্স বাই এরিয়া, স্ট্রেসটাকে জাস্ট ফোর্স বাই এরিয়া লিখলাম। তাই এখানে আমরা এটাকে এভাবে করে না লিখে এটাকে লিখলাম ফোর্স বাই এরিয়া। যেহেতু পুরো এই ঘটনাটা কি কংক্রিটের হচ্ছে, সেহেতু কংক্রিটের ফোর্স, কংক্রিটের হচ্ছে কংক্রিটের এরিয়া, আর কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি ওইটাই আমরা এখানে সাবস্টিটিউট করলাম। তাহলে দেখা গেল ইএস বাই ইসি ইনটু এফ নট ইনটু এসি ডিভাইডেড বাই এসি। তো এটা যেটা আসে, ইএস বাই ইসি এর একটা সুন্দর নাম আছে, এন বলি আমরা, তাই না? এন বলি না, এন এন চিনি তো আমরা নাকি? হ্যাঁ, ইএস আর ইসি এর রেশিওকে এন বলি আমরা। আর তার সাথে থাকতেছে কি এফ নট বাই এসি। ঠিক আছে, তার মানে আমরা টোটালি যে জিনিসটা পেলাম, যে একটা সিম্পল প্রি টেনশনিং মেম্বারের ক্ষেত্রে যেখানে একটা মাত্র টেন্ডেন বা একগুচ্ছ টেন্ডেন একসাথে, যেটাই হোক, সেই ক্ষেত্রে ইলাস্টিক শর্টনিং, এটা একটা স্টিলের স্ট্রেস, মানে স্টিল থেকে স্টিলের যে স্ট্রেস আছে সেটা থেকে ডিডাক্ট হবে, এন্ড ওটার মান হচ্ছে এন ইনটু এফ নট বাই এসি। ঠিক আছে, এফ নট বাই এসি। এখন এটা হচ্ছে একটা রাফ এস্টিমেশন। এখানে এফ নট যেটা, সেটা তো আমরা বুঝতেছি যে ফোর্সটা কংক্রিটের উপর আসতেছে। ওই যে আমরা কংক্রিটের এমনি স্ট্রেস বের করার সময় বের করছিলাম না, মাইনাস এফ বাই এ। ঠিক আছে, ওই এফই হচ্ছে এই এফ। আর আমাদের এটা একটা রাফ এস্টিমেশন। আর আরেকটা ওয়ে হচ্ছে ট্রান্সফর্ম সেকশন দিয়ে যদি আমরা করতে চাই। এটুকু কি আমরা তুলতে পারছি? আচ্ছা, এবার আমরা যদি একটু ট্রান্সফর্ম সেকশনের কথা চিন্তা করি, অর্থাৎ স্টিলটাকে যদি ট্রান্সফর্ম করে কংক্রিট বানায় ফেলি, তাহলে আমার এখানে স্টিলটা ভ্যানিশ হয়ে যাবে, আর মনে মনে হচ্ছে গিয়ে মনে করো এখানে কংক্রিট কিছু পরিমাণ বেড়ে গেল। আমি দুই সাইডে দুইটা এরকম খাম্বা দিয়ে দিতে পারি কংক্রিটের, বা সাইড দিয়ে বাড়াতে পারি, যেটা একটা সেটা সমস্যা নাই। ট্রান্সফর্ম সেকশনের ক্ষেত্রে যেটা হবে আমাদের ডেল্টা, এটা কংক্রিটের ডেল্টাই, তাই না? ডেল্টা সি বলি। যেহেতু সবটাই এখন কংক্রিট হয়ে গেছে, এখানে ইনিশিয়াল যে ফোর্সটা আছে, ইনিশিয়াল যে ফোর্স এফ আই, ইনিশিয়াল ফোর্স ডিভাইডেড বাই আমাদের এখানে আসবে কংক্রিটের সেকেন্ড এসি ইসি প্লাস এএসইএস। কংক্রিট বাদ টোটাল ডিফরমেশন বের করতে চাই, টোটাল কংক্রিটের কথা ভুলে যাই, টোটাল যদি আমরা ডিফরমেশন বের করতে চাই, এই টোটাল ফোর্স ডিভাইডেড বাই প্রত্যেকটা এ ইনটু ই। ঠিক আছে, এখন আমাদের ইলাস্টিক শর্টিং এর ফর্মুলা কি? ইলাস্টিক শর্টিং এর ফর্মুলা হচ্ছে ডেল্টা এফএস, তার মানে হচ্ছে এন ইনটু এন এর কথা ভুলে যাই আমরা, এন স্ট্রেস সমান সমান কি ইএস ইনটু হইতেছে কি আমাদের এই ডেল্টা, ইএস ইনটু ডেল্টা টোটাল। তাহলে আমাদের ইএস থাকলো, আর এই টোটাল ডেল্টা মানে হচ্ছে এই সবটা এফ আই এসি ইসি এস ইএস। ঠিক আছে, এবার আমরা যদি একটা কাজ করি,
তাহলে উপরে এটা চলে আসলো, উপর নিচে যদি আমরা ইসি দিয়ে ভাগ করে ফেলি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে ইনটু এফআই, যেহেতু ইএস বাই ইসি হচ্ছে কি এন, আর নিচের এসি থাকবে, ইএস থাকবে যাবে, আর এখানে হবে এএস ইনটু আবারও এন, এএস ইনটু এন। এখন এই টোটাল পার্টটাকে একটা নাম বলতে পারি আমরা, এটাকে আমরা বলতে পারি ট্রান্সফর্ম সেকশন। এটি এটি হচ্ছে কংক্রিটের এরিয়া প্লাস এন ইনটু এস, এন ইনটু এস করে দিলে এটা ট্রান্সফর্মড এরিয়া হয়ে গেল। তো সেই ক্ষেত্রে এটার মান হয়ে যাবে এন ইনটু এফআই ডিভাইডেড বাই এ টি। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফর্মুলা ট্রান্সফর্ম সেকশন দিয়ে। তাহলে এটা হইতেছে রাফ ক্যালকুলেশন অফ ইলাস্টিক শর্টনিং। আর ট্রান্সফর্ম সেকশনে যদি বলি তাহলে ফাইনালি এটা লিখে দিই, ফাইনালি আমরা বলবো ES equals to delta FS equals to N into দেখো FI divided by AT, FI divided by AT, যেখানে AT এর মান কি, যেখানে AT এর মান হচ্ছে AC plus NAS, AT এর মান হচ্ছে AC plus NAS, FI হচ্ছে যে ইনিশিয়াল ইয়া দেওয়া আছে, স্টিলের ফোর্স দেওয়া আছে ওই ফোর্সের মানটাই, কিন্তু F নটটা এখানে একটু ডিফারেন্স আছে। F নটের মান হচ্ছে তোমার F নট হচ্ছে 0.9 অফ F ইনিশিয়াল। তো আমাদের পরীক্ষার হলে F ইনিশিয়ালটাই দেওয়া থাকে, F ইনিশিয়ালটা দেওয়া থাকে। তো আমরা যদি রাফ ক্যালকুলেশন করতে চাই, রাফ বা জেনারেল ইয়া বের করতে চাই ইলাস্টিক শর্টনিং এর ফর্মুলা, আমরা ট্রান্সফর্ম ছাড়াই করব, তখন হচ্ছে গিয়ে F নট ইউজ করব, F নট ডিভাইডেড বাই কংক্রিট এরিয়া। ঠিক আছে, বাট এটা অতটা কারেক্ট না, বেশি কারেক্ট হচ্ছে এই যে এটা থেকে যেটা আসছে, ট্রান্সফর্ম সেকশন থেকে যেটা আসছে, ওইটার ক্ষেত্রে সরাসরি এফআই এর যে ভ্যালু দেওয়া থাকবে ওটা দিয়ে আমরা বের করে ফেলব। আমরা কি বুঝতে পারছি ইলাস্টিক শর্টনিং এর ওভারঅল ফর্মুলা? দুইটা প্রসেস, একটা হচ্ছে জেনারেল সেকশন মানে শুধু কংক্রিট সেকশন কনসিডার করে এটা আসে, আর যদি আমরা ট্রান্সফর্ম সেকশন কনসিডার করি তাহলে এটা হচ্ছে ইলাস্টিক শর্টনিং। ঠিক আছে, এবং দুইটাই কিন্তু আমাদের স্ট্রেসের ভ্যালু দিবে, এটাও কিন্তু একটা পিএসআই দিতে হবে বা কেএসআই, বললাম পিএসআই দিবে, এটাও কিন্তু একটা পিএসআই দিবে। তাহলে আমাদের টোটাল যে প্রি স্ট্রেস ফোর্স দেওয়া থাকবে সেখান থেকে এটা বাদ দিলে ইফেক্টিভ প্রি স্ট্রেসটা পেয়ে যাবো। হ্যাঁ, আমরা জানি না ইফেক্টিভ প্রি স্ট্রেস সমান সমান ইনিশিয়াল প্রি স্ট্রেস মাইনাস লসেস। হ্যাঁ, তো ওই ফর্মুলা ইউজ করে আমাদের কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছি আমরা। এরপরে আমরা যেটাতে যাব সেটা হইতেছে এটা যদি সিজি দিয়ে না যেত, হ্যাঁ, তখন আমরা কি করব সেটা একটু বোঝার চেষ্টা করি। আমরা এখন প্রি টেনশনিং করতেছি। আগেরটা ছিল ই ইকুয়ালস টু 0। হ্যাঁ, আগেরটা ছিল ই ইকুয়ালস টু 0 মানে কোনো এক্সেন্ট্রিসিটি ছিল না, আর এটাতে ই নট ইকুয়ালস টু 0। এবার ই নট ইকুয়ালস টু 0 এর জন্য আমরা শিখব যদি আমাদের এক্সেন্ট্রিসিটি থাকে, অর্থাৎ এদিকে কমপ্লিট মেম্বার, হয়তো সিজিটা এখানে, বাট এটা হয়তো বা এরকম একটা মেম্বার বা প্যারাবোলিক বা উপরে বা নিচে আছে, যেভাবেই হোক ওর সিজির সাথে নাই। ঠিক আছে, সিজির সাথে তার একটা পার্থক্য আছে। আপাতত আমাদের সিম্পলিসিটির জন্য ধরে নিচ্ছি সে এখানে আছে। এখন যদি একটা এরকম ইয়া থাকে বা আচ্ছা ওরকমই ধরি, অসুবিধা নেই, ওটা ধরলে অসুবিধা, আমরা যদি কার্ভেচারও ধরি কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা এর মান পাবো আমরা জানি। আমাদের ফর্মুলাটা হচ্ছে ইলাস্টিক শর্টনিং এর হচ্ছে ডেল্টা এফএস। সেই ডেল্টা এফএস এর ফর্মুলা হচ্ছে এখানে আমরা লিখব এফ বাই এ, তারপর আমরা লিখব প্লাস
স্কয়ার বাই আই মাইনাস এম ই বাই, ঠিক আছে? এটা হচ্ছে যদি আমাদের এক্সেন্ট্রিসিটি এক্সিস্ট করে সেই ক্ষেত্রে আমাদের প্রিটেনশনিং এর জন্য ফর্মুলা প্লাস হবে, হ্যাঁ, প্লাস এফ বাই এ। প্লাসটা কেন হচ্ছে, এটা বেসিক্যালি কি, স্টিল এর যখন আমরা চিন্তা করতেছি, স্টিল কিন্তু আমাদের কি দিচ্ছে, টেনশনই দিচ্ছে। আমরা এবার কিন্তু কংক্রিটের চিন্তা করতেছি না, স্টিল করতেছি, এই জন্য সে টেনশন দিচ্ছে, তাই এফ বাই এ। আর এক্সেন্ট্রিসিটি তো জানি আমরা কি, যে সেকশনে হবে ওই সেকশনের করেসপন্ডিং এক্সেন্ট্রিসিটি বের করে ফেলবো, আর আমাদের যে মোমেন্টটা, ঠিক আছে? তো এটার মাধ্যমে আমরা বেসিক্যালি এটা বের করে ফেলবো। ওয়েট সেকেন্ড, এখানে আমরা এফ নটটা ইউজ করব, এফ নট। আর এখানে আচ্ছা ওয়েট, আমি বোধহয় ট্রান্সফর্মটা একসাথে দেখাচ্ছি। আচ্ছা এটা তো আমরা জানি, এটা হচ্ছে এফসি, এটাকে আমরা এফসি আই আর, এবার ডেল্টা এফএস হচ্ছে, বলছি ওটা, এটা হচ্ছে এফসিআইআর, হ্যাঁ। এটা এটা কংক্রিটের স্ট্রেস, এটা আসলে কংক্রিটের স্ট্রেস। আর এবার সিলেটের সিলের স্ট্রেস হবে এন ইনটু এফ, ঠিক আছে? এখানে নট ইউজ করব, এখানে গ্রসটা এর হিসেবে গ্রসটা ইউজ করা যাবে, অসুবিধা নেই, বাট এফ এর জায়গায় হচ্ছে কি এফ নট ইউজ করব, হ্যাঁ? আর এখানে ট্রান্সফর্ম ইউজ করা লাগবে না ইয়ার ক্ষেত্রে, এক্সএনএসি যেখানে আসবে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে তার মানে আমরা হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে কংক্রিটের লস বের করব, মানে কংক্রিটের স্ট্রেসটা বের করব যতটুকু শর্টনিং এর কারণে আসছে, ঠিক আছে? সেটা এফ নট দিয়ে প্রকাশ করব, যেখানে এফ নট আমরা জানি, এফ নট হচ্ছে 0.9 অফ এফ আই, ইনিশিয়াল যে ফর্মুলা। তো এরপরে এটা আমি ফর্মুলায় ফেলাই দিব, তারপরে এটাকে এন দিয়ে গুণ করব, এন জানি আমরা ইএস বাই ইসি, এই দুটো গুণ করে দেন আমরা পেয়ে যাব ডেল্টা এফ এস এর মান, ওইটাই হচ্ছে আমাদের ইলাস্টিক শর্টনিং, ঠিক আছে? আশা করি আমরা দুই টাইপের জন্য বুঝতে পারছি প্রিটেনশনিং এর দুইটা টাইপ, একটা হচ্ছে এক্সেন্ট্রিসিটি থাকলে, একটা হচ্ছে এক্সেন্ট্রিসিটি ছাড়া। ওকে, বুঝতে পারছি তো আমরা, না? আমরা কি বুঝতে পারছি? ওকে, এবার এগুলো মুছে দিচ্ছি। এবার আমরা সরাসরি প্রবলেমে চলে যাই। তো তার আগে পোস্ট টেনশনিংটা একটু বলি। পোস্ট টেনশনিং এর ব্যাপারটা হইতেছে, পোস্ট টেনশনিং এর ব্যাপার হচ্ছে, যদি এমন হয়, মনে করো এটা একটা পোস্ট টেনশনিং মেম্বার, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা টেন্ডন আছে, হ্যাঁ? আমি যদি এট এ টাইম সবগুলো একসাথে স্ট্রেচ করি, তাহলে আর ইলাস্টিক শর্টনিং হবে না। বাট যদি আমি একটার পর একটা করি, তখনই আমাদের ইলাস্টিক শর্টনিং হবে। মনে করলাম আমাদের ফার্স্ট মানে কি বলে, ফার্স্ট ডে হইতেছে এই টেন্ডনটাকে স্ট্রেচ করলাম, এটার কারণে কোনো ইলাস্টিক শর্টনিং হবে না। কিন্তু সেকেন্ডটা যখন স্ট্রেচ করতে যাব, তখন তার আগেরটার জন্য একটা ইলাস্টিক শর্টনিং আসবে, কারণ আগের টেন্ডনটা কংক্রিটটাকে চাপ দিয়ে রাখছিল, তার জন্য একটা শর্টনিং হয়েছে। সিমিলারলি থার্ডটা যখন যাব, তখন আগের দুইটার জন্য আসবে, ফোর্থটা যখন যাব, তখন আগের তিনটার জন্য আসবে। তো এভাবে দেখা যাচ্ছে যে কনজিকিউটিভলি স্ট্রেসগুলো ডেভেলপ করতেছে, হ্যাঁ? এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে আমরা এই স্ট্রেসগুলো ইভ্যালুয়েট করব, হ্যাঁ? এটাই হচ্ছে আসল কোশ্চেন। তো মনে করো আমাদের এরকম চারটা আছে, ঠিক আছে? এখন আমাদের করতে হবে যেটা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে বের করতে হবে, প্রত্যেকটার জন্য ডেল্টা এফএস এর মান বের করতে হবে, ডেল্টা এফএস প্রত্যেকটার জন্য। এখন প্রথম
যেই টেন্ডন তার জন্য ডেল্টা এফএস এর মান সবসময় শূন্য। এটার কোনো সন্দেহ নাই এটার ব্যাপারে। সেকেন্ডের জন্য যেটা হবে, সেকেন্ডটা যখন আমরা বের করব তখন হচ্ছে আমরা এর আগের যে একটা রড ছিল, এর আগে যে একটা টেন্ডন দিছিলাম, সেই টেন্ডনের জন্য যতটুকু স্ট্রেস আসতেছিল সেই স্ট্রেসটা আমরা ক্যালকুলেট করব। অর্থাৎ এফএসটা পেতে গেলে সূত্র তো একই, এন এফ নট বাই এসি, এটাই তো ফর্মুলা। এখানে আমাদের এফ নটটা হচ্ছে স্ট্রেস টাইমস এরিয়া অফ ওয়ান টেন্ডন। ঠিক আছে, একটা টেন্ডনের যে এরিয়া আছে ওইটা মাল্টিপ্লাইড বাই স্ট্রেস হচ্ছে গিয়ে এই ফোর্স, ওইটা এখানে অ্যাপ্লাই করলে আমরা পেয়ে যাব সেকেন্ড টেন্ডনের কারণে যে লসটা হচ্ছে। যদি আমরা থার্ডটা চাই, একই রকম ফর্মুলা, একই সেম, জাস্ট ওইটার এফ নটটা হবে স্ট্রেস টাইমস এরিয়া অফ টু টেন্ডনস। বুঝা গেছে? যখন 3 নম্বরে আছি তখন আগের দুইটা, যখন 4 নম্বরে থাকবো তখন আগের তিনটা, সিমিলার। হ্যাঁ, বুঝতে পারছি? তাহলে কি আমি সবগুলা পেয়ে গেলাম না? সবগুলা টেন্ডনের জন্য আলাদা আলাদা করে স্ট্রেস পেয়ে গেলাম, লস পেয়ে গেলাম। এরপরে যখন এফএস বের করব তখন হচ্ছে এগুলো সব অ্যাভারেজ করতে হবে। এখানে এফএস, এখানে আবার এফএস, এগুলো নাম দিয়ে, এটা 1, এটা 2, এটা 3, 4, এরকম নাম দিই। 1, এটা এফএস 2, এটা এফএস 3, এটা এফএস 4। ঠিক আছে, ডিভাইডেড বাই 4। এটা একটা ওয়ে। ওর আরেকটা শর্টকাট আছে, হুম, এটা আমি মেনশন করে দিব। যদি বলি যে সবগুলো দেখাইতে হবে তখন সবগুলো দেখাইতে হবে। আরেকটা ওয়ে হচ্ছে ডেল্টা এফএস 1 শুধু বের করব, না ওয়েট 1 না 4 বের করব, মানে সবার লাস্টেরটা। ঠিক আছে, ওইটা বের করে 2 দিয়ে ভাগ করে দেব, তাইলে একই উত্তর আসবে। তাইলেও একই উত্তর আসে, সো দুইটার একটা ইউজ করলেই হবে। ওকে, তো এটা করে আমরা হইতেছে পোস্ট টেনশনিং যে মেম্বার, যাদের একটার পর একটা ইয়া হয়, আম, একটার পর একটা ইলাস্টিক শর্টনিং হয়, তাদের ক্ষেত্রে আমরা ইলাস্টিক শর্টনিং এর ভ্যালুটা বের করতে পারি। এবার আমরা একটা এক্সাম্পল ম্যাথে চলে যাই। তোমাদেরকে যে লিনের বইয়ের পিডিএফ দিছি, লিনের বইয়ের চ্যাপ্টার 4, লিনের বইয়ের চ্যাপ্টার 4 হচ্ছে লসেস এর চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে একটা অঙ্ক দেখবো আমরা, আশা করি এগুলো তুলে ফেলছি। ওকে, তো এই প্রবলেমটা কি বলতেছে একটু দেখি আমরা। বলতেছে এক্সাম্পল 4.1। আচ্ছা, কোশ্চেনটা আগে করি। স্ট্রেট pre-tension concrete of 12.2 meter long with a cross section of 380 millimeter by 380 millimeter is concentrically
ventrically pre-stressed with 780 millimeters squared of steel wires, which are anchored to the bulkhead heads with 1035 MPa. Compute the loss. Compute the loss pre-stress. Compute the loss of pre-stress due to the elastic of concrete. ঠিক আছে, কোয়েশ্চেনটা তুলছি, বিশাল কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা তোলা হয়ে গেলে আমরা 10 মিনিটের জন্য নামাজে বিরতি নিই, ঠিক আছে? আমরা আবার আসতেছি, ওকে? কোয়েশ্চেনটা কি আমাদের তোলা হয়েছে? কোথায় অ্যাঙ্কর টু দা, তারা দেখতেছি বাক হেডস। হ্যাঁ, ওই তো বাক হেডস। স্ট্রেইট প্রিটেনশনড, একটু গ্যাপ হয়ে গেছে, pre-tensioned concrete of 12.2 meters long, দেখা যাচ্ছে? আচ্ছা, আমি ভিডিওটা ওপেন করে রাখছি। আমি 10 মিনিটে নামাজটা পড়ে আসি, তোমরাও নামাজটা পড়ে আসো, হ্যাঁ? আর এটা মনে হয় মিটিংটাও মনে অফ হয়ে যাবে, সো আবার নতুন করে মিটিং খুলতেছি আমরা, ওকে?